স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায় চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রশ্নের সংবিধানের ৫০ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায় পড়া শুরু হয়েছে। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই রায় দিচ্ছে। দুটি রিটের ওপর চূড়ান্ত শুনানির পর রায়ের এই দিন ঠিক করা হয়। ২০১১ সালের ৩০শে জুন জাতীয় সংসদে ৫০ সংশোধনী পাশ হয় এবং সে বছরের ৩রা জুলাই তাতে অনুমোদন দেন রাষ্ট্রপতি। ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া সংবিধানের প্রায় ৪০-এর বেশি অনুচ্ছেদে পরিবর্তন আনা হয় এই সংশোধনীর মধ্য দিয়ে। এ নিয়ে বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, সংবিধানের ৫০ সংশোধনী নিয়ে রায় পড়া তো শুরু হয়েছে, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। যেমনটা বলছিলাম, আসলে ৫০ সংশোধনী নিয়ে করা দুইটি রিটের উপর রায় পড়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এই আজকে কিন্তু হচ্ছে সংক্ষিপ্ত রায় জানানো হবে এবং পূর্ণাঙ্গ রায়ের বিষয়টি কিন্তু পরে আসবে। আমি আরেকটি একটু বিষয় জানিয়ে রাখি যে হচ্ছে যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে কিন্তু হচ্ছে ৫০ সংশোধনীর বিষয়টা হচ্ছে ২০১১ সালে হচ্ছে জাতীয় সংসদে পাশ হয়। এটা নিয়ে গ্যাজেটে প্রকাশ করা হয়। সেখানে কিন্তু সংশোধনীতে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা উল্লেখ করা হয়। এছাড়া সংরক্ষিত নারী সংসদে হচ্ছে ৪৫ সদস্যকে হচ্ছে ৫০ আসন করা হয়। এছাড়া হচ্ছে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে যারা হচ্ছে রাষ্ট্রদ্রোহ অপরাধ করবে তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার বিষয়টিও কিন্তু যুক্ত করা হয়। এইসব বিষয় নিয়ে কিন্তু হচ্ছে গত ৫ আগস্ট যখন শেখ হাসিনার পতন হয়, পতনের পর কিন্তু এসব বিষয় নিয়ে কিন্তু দুইটি রিট হয়, পৃথক দুইটি রিট হয়। এই রিটের প্রেক্ষিতে কিন্তু আজকে হচ্ছে রায়ের দিন ধার্য করেন হচ্ছে আদালত এবং আজকে কিন্তু এখন রায় পড়া চলছে এবং রায়ের পরে কিন্তু আসলে জানা যাবে যে হচ্ছে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল, সে বিষয়টা তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকবে কি থাকবে না সে বিষয়টা কিন্তু আসলে রায়ের পরেই জানা যাবে। এখন পর্যন্ত ছিল এই সবশেষ। রাকিব হোসেন, ধন্যবাদ আপনাকে। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্তে আগামী ৫ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি গঠন করবে সরকার। মঙ্গলবার সকালে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, কমিটিতে সদস্য থাকবেন ৫ থেকে ৯ জন, তবে সেখানে অধিকাংশই থাকবেন সামরিক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত বিচারক ও পুলিশের সদস্যরা। উপদেষ্টা জানান, এই বিষয়ে দুটি মামলা বিচারাধীন থাকায় কমিশন গঠন থেকে আপাতত সরে এলেও এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চায় অন্তর্বর্তী সরকার। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই বলেও মন্তব্য তার। এই নিয়ে আইন মন্ত্রণালয়ের আইনি মতামত চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী ৫ কার্য দিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হবে। জুলাই আগস্টের গণহত্যা মামলায় ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী ইকবাল অনিক, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অনেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের কার্যদিবসের সবশেষ জানাবেন। সুনন্দা, কিছুক্ষণ আগে কিন্তু হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগের মামলায় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় যে ১৬ জন গ্রেপ্তার রয়েছে তাদেরকে কিন্তু আদালতে হাজির করা হয়েছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আদালতে কার্যক্রম শুরু হবে। এই একটু যদি তথ্য দিয়ে রাখি যে জুলাই আগস্টে যে হত্যা, গুম আর মানবতার বিরোধী যে অপরাধটি সংঘটিত হয়েছিল সেই মামলা তারই প্রেক্ষিতে কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি মামলা হয়েছে। সেই দুটি মামলার আর একটিতে ওবায়দুল কাদের সহ ৪৫ জনকে আসামি করে মামলা করা হয়। আরেকটি মামলায় কিন্তু হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু ওই একই মামলায় কিন্তু তাকে একজনই কিন্তু আসামি করে মামলা করা হয়। তারই মধ্যে যে ৪৫ জন আসামি রয়েছেন ওবায়দুল কাদের সহ, ও তারই মধ্যে যে ১৬ জন গ্রেপ্তার রয়েছে তাদেরকে কিন্তু আজকে কিছুক্ষণ আগে কিন্তু আদালতে হাজির করা হয়েছে। এবং আজকে কিন্তু দুটি মামলারই এই
তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। হয়তোবা কিছুক্ষণ মধ্যে কিন্তু হচ্ছে তদন্ত প্রতিবেদনটি দাখিল হবে, তারপরে কিন্তু হচ্ছে আমরা জানতে পারবো তাদের কি নির্দেশনা দেয়া হলো। যে আরেকটি বিষয় যদি বলে রাখি যে এই মামলাগুলোতে হচ্ছে দীর্ঘমেয়াদী তদন্তের বিষয়, সেক্ষেত্রে হচ্ছে হয়তোবা আজকেও ধারণা করা যাচ্ছে যে প্রসিকিউশন থেকে আর তদন্ত বৃহত্তর করার জন্য আরও দিন চাওয়া হবে এবং এই আসামিদেরকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসার প্রেক্ষিতে কিন্তু এই ট্রাইব্যুনাল এলাকায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর জোরদার করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আরেকটি বিষয় যে হচ্ছে এই এলাকাটিতে কিন্তু হচ্ছে অনাধিকার সাংবাদিক ছাড়া অন্য কাউকেই কিন্তু প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তো সুনন্দা, এই ছিল হচ্ছে আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ অবস্থা। পরবর্তীতে ট্রাইব্যুনাল শেষে যে তথ্য আমরা জানতে পারবো সেটি আপনার মাধ্যমে আমরা জানাতে পারবো। ইকবাল, অনেক ধন্যবাদ আপনাকে। দেশের সব সরকারি বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির লটারির ফল আজ প্রকাশ করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে হবে স্কুলে ভর্তির এই লটারি। এরপর শিক্ষার্থীরা যে মোবাইল ফোনের মাধ্যমে ভর্তির আবেদন করেছে সেখানে SMS-এ ফল জানিয়ে দেওয়া হবে। এছাড়া ফল জানা যাবে মাওসির নির্ধারিত ওয়েবসাইটেও। প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তিতে এবার সারা দেশে প্রায় 10 লাখ শিক্ষার্থী আবেদন করেছে। সরকারি বেসরকারি 5,500-এর বেশি বিদ্যালয়ে এবার মোট 11,16,000 আসন ফাঁকা আছে। বায়ু দূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ তৃতীয় স্থানে ঢাকা। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে 264 স্কোর নিয়ে ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। মঙ্গলবার সকাল 9টার বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সূচক থেকে জানা গেছে এ তথ্য। ঢাকার মার্কিন দূতাবাস এলাকা, সাভারের হেমায়েতপুর, মিরপুরে ইস্টার্ন হাউজিং এলাকা, আগা খান একাডেমি এসব এলাকার বাতাস ঝুঁকিপূর্ণ। এছাড়া ঢাকার গুলশান লেক পার্ক এলাকা, গুলশান 2-এর রব ভবন এলাকা, কল্যাণপুর, মহাখালীর ICDDRB'র এলাকা, পুরান ঢাকার বেচারাম দেউরি, পশ্চিম নাখালপাড়া এলাকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। IQER-এর মানদণ্ড অনুযায়ী স্কোর 201 থেকে 300 হলে খুবই অস্বাস্থ্যকর ও 301 থেকে 400 পর্যন্ত হলে তাকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়। বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। স্থানীয় সময় মঙ্গলবার সকালে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক বায়ুমান প্রতিষ্ঠান IQER বায়ু গুণমান সূচকের তথ্যানুযায়ী 487 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি শহর। বাতাসের গুণগত মানের অত্যন্ত অবনতি হওয়ায় আবারও কড়াকড়ি জারি করা হচ্ছে। দূষণ মোকাবেলায় এরই মধ্যে দিল্লিতে কার্যকর করা হয়েছে তৃতীয় স্তরের সতর্কতা। এছাড়া তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে দ্বিতীয় অবস্থানে। আর 275 স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে বসনিয়া হার্জেগোভিনার রাজধানী সারাজেভো এবং ভিয়েতনামের হ্যানয় শহর। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য দেয়া বাড়ি পেয়েছেন সচ্ছল মুক্তিযোদ্ধারা। ভোলা সদর উপজেলার মুক্তিযুদ্ধ বীর নিবাসে বাড়ি বরাদ্দে এমনই অনিয়মের অভিযোগ উঠেছে। অনিয়মের সাথে জড়িতদের বিচার চেয়েছেন বঞ্চিতরা। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। 2012-13 অর্থবছরে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য পাকা বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। প্রকল্পের আওতায় তৈরি ভোলা সদর উপজেলার বীর নিবাসে 4 জন অসচ্ছল মুক্তিযোদ্ধার জন্য বাড়ি বরাদ্দ দেওয়া হয়। তবে অসচ্ছলরা কেউ বাড়ি পাননি। তাদের অভিযোগ, প্রভাব খাটিয়ে ও ঘুষ দিয়ে বিত্তবান মুক্তিযোদ্ধারা বাড়ি হাতিয়ে নিয়েছেন। আবার নকশা পরিবর্তন করে বহুতল ভবন বানিয়ে ভাড়া দেওয়ার অভিযোগও কারো বিরুদ্ধে। এটা হলো সেলিম জমাদারের ঘর, তার থেকে এটা ভাড়া নিয়েছি এবং কি আশা অফিসের কার্যক্রম এখানে আজকে বিগত 6 বছর চালাইতেছে। এই টাকা পয়সা খাওয়াই টাওয়াই ঘর আনছে, ঘর আনিয়ে সে প্রথম তলায় মুক্তিযোদ্ধা টিয়া দিয়ে করছে, পরে উপরে 3 তলা পর্যন্ত নিজের টিয়া দিয়ে করছে। সাংবাদিক আইসা দেখবো দেখা এদের নেম প্লেটটা আছে না মুক্তিযোদ্ধার, সেই নেম প্লেটটা কালি দিয়ে বুঝে রাখছে। বারবার সংশ্লিষ্টদের কাছে আবেদন করেও মেলেনি বীর নিবাস। অভিযোগ অসচ্ছল মুক্তিযোদ্ধাদের। দেন আমার স্বামী তো আসলে মুক্তিযোদ্ধা, বহুতবার ঘরের জন্য বহুতবার অভিযোগ দেওয়া হয়েছে, আমরা কোনো কিছুই পাইলাম না। যাদের অগাধ সম্পদ আছে, যাদের প্রচুর টাকা পয়সা আছে, তারাই বাড়ি বরাদ্দ পাইছে। বীর নিবাসের বাড়ি বরাদ্দে অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ভোলা জেলায় গৃহ নির্মাণ যে কার্যক্রম সেটি চলমান আছে। এরকম অভিযোগ আমি এখনো পাইনি,
আপনার কাছে প্রথম শুনলাম, যদি এরকম থাকে নিয়ম পরিপন্থী কোনো কার্যক্রম সেটি আমরা তদন্ত করে দেখব। বীর মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত বাড়ি নিয়ে অনিয়মের সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক। পৌষের শুরুতে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় বাড়ছে শীতের প্রকোপ, প্রভাব পড়ছে জনজীবনে। টানা 5 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহের কবলে উত্তরের জেলা পঞ্চগড়। জেলার সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 9.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। হালকা কুয়াশা আর হিমেল বাতাসে বেড়েছে মানুষের দুর্ভোগ। কুয়াশায় ঢাকা পড়েছে জেলার পথঘাট। উত্তরের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁয়ে শীতের তীব্রতা বাড়ছে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রকোপ বাড়ায় জনজীবনে এর প্রভাব স্পষ্ট। বিশেষ করে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ পড়েছেন বিপাকে। এছাড়া কুড়িগ্রাম, নীলফামারীতে শীতের কারণে সকালে সড়কে মানুষের চলাচল কম। আগামী দিনগুলোতে শীত আরও তীব্র হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। জীবিকার সন্ধানে শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে বেরিয়েছে শ্রমজীবী ও দিনমজুররা। এদিকে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। শীতের শুরুতেই খেজুরের রস সংগ্রহে ব্যস্ত টাঙ্গাইলের গাছিরা। এই অঞ্চলের রসের গুণগত মান অনেক ভালো হলেও পর্যাপ্ত গাছ না থাকায় কাঁচা রসের চাহিদা মেটাতে বেগ পেতে হচ্ছে গাছিদের। পর্যাপ্ত গাছ থাকলেও উৎকৃষ্ট মানের গুড় তৈরিতে সম্ভাবনা দেখছেন গাছি ও স্থানীয়রা। এদিকে স্বাস্থ্য ঝুঁকি থাকায় কাঁচা রস পান না করার পরামর্শ চিকিৎসকদের। ঋতু পরিবর্তনের বাংলায় প্রকৃতি সেজেছে শীতের গহনায়, আর এই শীতে প্রকৃতির অন্যতম অনুষঙ্গ খেজুরের রস আহরণ। কুয়াশার চাদর ভেদ করে উকি দেয় কুসুম সূর্য। তেজ বাড়ার আগেই দূর দূরান্ত থেকে কালিহাতির হাতিয়ায় খেজুরের রস স্বাদ নিতে ছুটে আসেন অনেকে। হাড়িসহ কিনে পান করেন কাঁচা রস। অনেক দূর থেকে আসছি, ভোর 6টা খেজুরের রস খাইতে আসছি। প্রত্যেক বছর এই জায়গায় খেজুর রস পাওয়া যায়, কিন্তু গতবারের সেই বারটা আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি। রাজশাহী অঞ্চল থেকে আসা গাছিরা এক একটি গাছ 400 টাকায় লিজ নিয়ে প্রতিদিন আহরণ করেন 2 থেকে 5 লিটার রস। টাঙ্গাইল অঞ্চলের রসের মান ভালো হলেও কাঁচা রসের চাহিদা বেশি আর গাছের সংখ্যা কম থাকায় গুড় উৎপাদনের সম্ভাবনা ব্যাহত হচ্ছে দাবি গাছিদের। এজন্য গুড়টা খেতে খুব সুস্বাদু এবং খুবই টেস্টি এবং চাহিদাটা বেশি। কাঁচা রস সেখানে আদার্স কোনো জায়গাতে নাই, এজন্য রসের চাহিদাটা বেশি হয়। এদিকে নিপা ভাইরাসের সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকায় কাঁচা রস পান না করার পরামর্শ চিকিৎসকদের। এর মধ্যে শুধু খেজুরের কাঁচা রস না, আরও কিছু যেমন বাদুরের খাওয়া বা অন্যান্য পাখি খাওয়া, ফলমূল কিংবা সোশ্যাল মার্কেটিংয়ের মাধ্যমে অনেক সময় ফ্রিজিং করা খেজুরের কাঁচা রস বিক্রি করে, সেইটা খেলেও আমরা এই নিপা ভাইরাস আক্রান্ত হতে পারি। খেজুরের কাঁচা রস খাওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। জেলায় উৎপাদিত খেজুরের গুড়ের ব্যাপক অর্থনৈতিক সম্ভাবনা থাকায় গাছের সংখ্যা বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। এই যারা খেজুরের রস যারা আহরণ করে বা তারা যারা গুড় তৈরি করে তাদেরকে যদি আমরা ট্রেনিং দিতে পারি বা তাদের মোটিভেট করতে পারি, তাহলে এখান থেকে কিন্তু গুড়ের একটা বড় একটা চাহিদা আমরা মেটানো সম্ভব হবে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে যারা কৃষক আছে তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যাতে তারা খেজুর গাছ লাগায়। টাঙ্গাইলে বিচ্ছিন্নভাবে 80 হেক্টর জমিতে খেজুর গাছ রয়েছে। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। চীনের গণমাধ্যম কাজ করে মূলত সরকারের উন্নয়ন তুলে ধরতে। তবে যে কোনো সমস্যায় চীনের জনগণ একটি বিশেষ নম্বরে ফোন করে এবং সেই অনুযায়ী পত্রিকা বা টেলিভিশন প্রচার করে, আর সেই খবর থেকেই ব্যবস্থা নেয় চীন সরকার। বেইজিং থেকে আরও জানাচ্ছেন ইশরাত জাহান উর্মি। গণচীনের আমন্ত্রণে মিডিয়া ডেলিগেশন বেইজিংয়ে। দেশটির সবচেয়ে বড় 3টি গণমাধ্যম পিপলস ডেইলি, চায়না ডেইলি ও সিনহুয়া মিডিয়া গ্রুপ ভিজিট ছিল সফরের অন্তর্ভুক্ত। মূলত চীনের ক্ষমতাধর কমিউনিস্ট পার্টির নানা খবর দেয় তাদের কাজ, তবে উন্নয়নের সংবাদই বেশি প্রচার করে মিডিয়া হাউসগুলো। এই ধরনের খবর দেয়াকে তারা বলছেন সোবার সাংবাদিকতা। তবে জনগণের নানা সমস্যা বিষয় রয়েছে একটি বিশেষ নম্বর, সেখান থেকে তথ্য নিয়ে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেয় সরকার। সরকারের উন্নয়নের সব চিত্র আমরা তুলে ধরি, সমালোচনা করলেও সেটা আমরা করি গঠনমূলকভাবে। এটাকে আমরা বলি সোবার সাংবাদিকতা। বিভিন্ন দেশের সাথে সম্পর্ক নিয়েও কাজ করে এই গণমাধ্যমগুলো। চীনের সবচেয়ে বড় মিডিয়া হাউস সিনহুয়া আধুনিক 3D প্রযুক্তি থেকে শুরু করে সমস্ত সুবিধাই রয়েছে তাদের। চীনের এই গণমাধ্যমটি শুধু গণমাধ্যম নয়, প্রতিদিন লাখ লাখ মানুষ এই গণমাধ্যমে তাদের সমস্যা জানায়, আর সেই সমস্যা অনুযায়ী সরকার
বিভিন্ন ব্যবস্থা নেয়। এভাবেই গণমাধ্যম হয়ে ওঠে জনমানুষের মাধ্যম। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, বেইজিং, চীন। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।